আমার বাবার বাড়ি সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলায় করশালিকা গ্রামে, রূপবাট ইউনিয়ন। আর আমার নানা বাড়ি বরগুনা সদর উপজেলায়। আমার বাবা পুলিশে চাকরি করেন। আচ্ছা। তো আমার মা ঢাকাতে, আমি যেটা শুনেছি যে গার্মেন্টস বা কোনো একটা অফিসে হয়তো জব করতো, সেই সুবাদে আমার বাবার সাথে মায়ের পরিচয় হয়। আচ্ছা। পরবর্তীতে তাদের দুজনে বিবাহ বন্ধনাবদ্ধ হয়। এগুলো আপনি পরবর্তীতে শুনেছেন? পরবর্তীতে শুনেছি। আমার মা, খালা, মানে মা তো না, আমার খালা এবং আমার নানা বা আমার যারা ছিল নানা বাড়ির, তাদের কাছ থেকে। তখন যেহেতু এটা তাদের লাভ মেরেছে আমার মা এবং বাবার, তখন এই জিনিসটা বিয়ে হওয়ার পর তো জানাজানি হয়ে গেছে, আমার দাদা বাড়ির লোকজন সবাই জানছে। কিন্তু আমার দাদি এটা বা আমার দাদা বাড়ির লোকজন এটা মানতে পারেনি আমার মাকে, কারণ তাদের একটা চয়েস ছিল যে আমার বাবার সাথে আমার বাবার মামতো বোনের একটা বিয়ে হবে। আমি যদি একটু ইন্টারাপ্ট করি, মানে আপনার বাবার অবস্থা কি আপনার মায়ের অবস্থার চেয়ে একটু ভালো ছিল? একটু ভালো। উনি তখন গার্মেন্টসে চাকরি করতেন, আপনার মা? জি। আর আমার বাবার ফ্যামিলি মোটামুটি এস্টাবলিশড। তো সামহাও মেনে নিতে পারেনি আপনার বাবার ফ্যামিলি। ওকে, তারপর? তো আমার নানা বাড়ির ফ্যামিলিটা একটু দুর্বল টাইপের ছিল। জি। যার কারণে আমার দাদিটার নাম মেনে নেওয়ার কারণে তখন আমি যেটা শুনেছি আর কি, জি, আমি আমার মায়ের গর্ভে ছিলাম। আচ্ছা। তখন মেবি 8 মাস কি 9 মাস রানিং। তখন ঢাকাতে বসে আমার বাবা আমার মাকে বলতেছিল, হয়তো আমার পরবর্তী আমি যেটা শুনলাম যে আমার দাদি এটা সিস্টেম করে আর কি আমার বাবাকে দিয়ে বলেছে আমার মাকে, যে তুমি ওকে বাড়িতে পাঠিয়ে দাও, যেহেতু অসুস্থ বাবা বাড়িতে পাঠিয়ে দাও, কারণ প্রথম সন্তান তার বাবার বাড়িতে বসে হয়। ওকে। তখন আমার মায়ের মধ্যে কোনোভাবে ছিল না, সে আমাকে গর্ভে নিয়ে আমার নানা বাড়িতে চলে গেছে। নানা বাড়িতে চলে যাওয়ার পরে এটা মানে আমি জন্মগ্রহণ করার হয়তো 15 দিন আগে চলে গেছে। আমার বাবার যায়নি। মা নানা বাড়িতে থাকা অবস্থা আমার জন্ম হয়। এবং আমার বাবাকে চিঠি দেয় আমার মা যে তোমার ছেলে হয়েছে, কিন্তু আমার বাবা কোনো চিঠির উত্তরও দেয় না। এবং আমার বাবার মা কোনো রেসপন্স না পেয়ে চিঠির বা কোনো বাবার কাছ থেকে পরবর্তীতে মা ঢাকায় আসে আমাকে নিয়ে। তখন তো মোবাইল ফোনও ছিল না বা ওভাবে কানেক্ট করার কোনো সিস্টেম ছিল না, শুধুমাত্র চিঠি ছাড়া। তো মা ঢাকা আসার পরে তখন আমার বাবা রাজারবাগে পোস্টিং ছিল পুলিশ লাইনে। সে জানতে পারে যে সে বিয়ে করার জন্য ছুটিতে বাড়িতে চলে গেছে, মানে সিরাজগঞ্জে। তখন আমার মা এটা শুনে তো সে অনেকটা ভেঙে পড়ে। পরে আমার মা আমাকে নিয়ে সিরাজগঞ্জে চলে যায়। চলে যাওয়ার পরে সেখানে সে দেখতে পায় বা গিয়ে ওখানে উপলব্ধি করতে পারে যে আমার বাবা একটা বিয়ে করেছে। আচ্ছা, আপনাকে নিয়ে গিয়ে? জি। পরবর্তীতে তারা আমার দাদি বা আমার দাদা বাড়ির গল্পগুলো আপনি কার কাছ থেকে শুনেছেন? আমি আমার নানার কাছ থেকে, আমার খালার কাছ থেকে, বিভিন্ন রকমের কাছ থেকে, একজনের কাছ থেকে না। পরবর্তীতে আপনার ওখানে যাওয়ার পরে আমার মা যখন আমাকে নিয়ে যায়, আমি যেটা শুনেছি আর কি, আমি জানি না সত্য না মিথ্যা, আমার দাদা বাড়ির লোকজন আমার মাকে এবং আমাকে নাকি হত্যা করারও একটা আর কি প্ল্যান করে পরবর্তীতে, যে আমি যেহেতু একটা প্রমাণ বা একটা পরবর্তীতে একটা আবদার নিয়ে দাঁড়াতে পারি, তারা এরকমের কোনো মানে সাক্ষী বা কোনো রকমের কোনো ডকুমেন্টস রাখবে না। আচ্ছা। সেই জন্য নাকি আমার মা আমাকে পরবর্তীতে বলে যে এভাবে হয়েছিল। তারপর আমার বাবার সম্পর্কে দুঃসম্পর্ক এক মামা লাগে এবং পাশে এক কাকা ছিল, তার চাস্তো ভাই আর কি। তারা নাকি সেভ করে আমার মাকে এবং আমাকে পাঠিয়ে দেয় তাদের বাড়িতে, রাত্র বেলায় স্থান দেয় থাকার জন্য। পরবর্তীতে তারপর দিন ভোরবেলা সূর্য ওঠার আগে আমাদেরকে সিরাজগঞ্জ থেকে বরগুনায় পাঠিয়ে দেয়। মানে বিষয়টা এরকম হয়ে দাঁড়ায় যে আসলে জীবন নিয়ে কোনো রকম পালিয়ে আসার মতো অবস্থা। জি জি, এভাবে। তারপরে আমার মা চলে আসে, ঢাকা আসে। ঢাকা আসার পরে আমাকে মা কি করবে, এখন মায়ের মতো একটা চলে আসছে যে ও যেহেতু কাজটা করছে তাহলে আমাকেও আমার ব্যবস্থা গ্রহণ করতে হবে। কিন্তু মাঝখানে কাটা হয়ে দাঁড়ায় আমি, কারণ আমি যদি না থাকি তাহলে। ব্যবস্থা বলতে কি এরকম যে আইনি প্রক্রিয়া, নাকি আমার নিজের জীবনটা নিজের মতো করে গোছাতে হবে? আইনি প্রক্রিয়ায় কিছুটা মা এগিয়েছে। আগানোর পরে আমার বাবার কাছ থেকে। আপনি কাটা হলেন কেন? আপনি তো প্রমাণ, সবচেয়ে বড় প্রমাণ। এখন আমার বাবা তাকে রাখবে না। আর আমার বাবা নাকি আমার মাকে অফার করছিল যে তুমি থাকো, কিন্তু এখানে আসার দরকার নেই, আলাদাভাবে তুমি থাকো, আমি তোমাকে আলাদাভাবে ব্যবস্থা করে দেবো। আমার মা বলছে যে না, আমি 2 সংসার, আমি থাকবো না। আচ্ছা আচ্ছা, ওকে। তো বাবা বলছে ঠিক আছে, তাহলে আমাদের সেপারেট হতে হবে। তো সেপারেট হওয়ার জন্য যা যা দরকার আইনিভাবে হয়ে গেছে। তো আমার মা ওখান থেকে আমার বাবার কাছ থেকে কিছু আপনার যেটা কিভাবে বলে আমি যে হয়তো দেনমোহর বা রাইট, আচ্ছা, ওই টাকাটা কিছু পায়। তখন আমার মা প্ল্যান করে যে দেশের বাইরে চলে যাবে, সে বাংলাদেশে থাকবে না। আচ্ছা।
তারপর সব টাকা আসলে ম্যানেজ হয় না বাইরে যাওয়ার জন্য। মালয়েশিয়ায় ছিল আমার মা কিছুদিন, 4 বছর না 3.5 বছরের মতো। আমার মা বাইরে যাওয়ার পরে আমার খালার কাছে এবং নানার কাছে দিয়ে যায়। আমি খালার কাছ থেকে বড় হতে থাকি, খালার কাছে বড় হতে থাকি এবং খালা কি মা বলতে, যখন আমি তাকেই দেখছি মানে চোখ খুলে বা যখন বুঝতে পারি যে সেই আমার মা, মানে খালা কিন্তু আমি কখনো বুঝি নাই যে সে আমার খালা। পরবর্তী যখন বড় হয়েছে তখন সবাই বলতো এটা তোমার খালা, তো আমি এটা আসলে বিশ্বাস করতাম না যে এটা আমার খালা। আমি মনে করতাম এটাই আমার মা। তারপরে যখন আমি একদম পরিপূর্ণভাবে আর কি বুঝতে শিখেছি তখন আসলে বুঝলাম যে আসলে এটা বাস্তবতা না, বাস্তবতা আরেকটা। ওকে। তারপর আমি আসলে আমার খালা এবং আমার নানা, আমার নানা বাড়ির লোকজন যারা আছে সাইডে, আমি যাদের মাধ্যমে বিভিন্নভাবে শুনতে পারি যে কত বছর বয়সে শুনতে পারেন এই বিষয়টা? এটা তখন আমার 15-16 পার হয়েছে। এরপরে আসলে এর আগে আমি এতটা এগুলো মাথায় নিতাম না আর কি। আসলে অনেকে আমি মস্কারা করে আগে বলতো না বাচ্চাদেরকে যে তোমাকে কুড়িয়ে নিয়ে আসছে বা তোমাকে রাস্তা থেকে ধরে নিয়ে আসছে, এভাবে আসলে অনেক সময় মস্কারা করে বললাম। আমি ভাবতাম হয়তো আমার সাথে এভাবে মস্কারা করে বলতেছে, তো আমি এটা বেশি মনে ধীরে ধীরে আমার বাবা এর মাঝে একটা জিনিস বলতে ভুলে গেছি। আমার নানা, আমার মা আর কি আমার নানাকে দিয়ে একটা সিস্টেম করালো যে আমার বাবার কাছ থেকে আমার ভরণ পোষণের জন্য, যেহেতু আমি নানা বাড়ি থাকি, যেহেতু আমি তার ছেলে, সো কিছু টাকা আর কি দাবি করছে যে ওর ভরণ পোষণের জন্য, যেহেতু তার ছেলে আমি কিছু টাকা দিতে হবে। তো আমার বাবা বলছে ঠিক আছে আমি কিছু টাকা মানে ওখানে ওখানে যারা অফিসার ছিল পুলিশে তাদের মাধ্যমে পাস করাইছে 1000 টাকা প্রতি মাসে। কিন্তু আমার নানা খুব আসলে ভালো মানুষ এবং সৎ এবং সরল সোজা আর কি, আগের যে মানুষ যেভাবে ছিল সে খুব ছিল দেখে বলছে না, সেও তো খুব কম বেতনে চাকরি করে না, এত টাকা দরকার নাই, সে আমাকে যা দেয় মাসে খুশি হয়েছে, তাতেই আমি খুশি। আচ্ছা। তারপর আমার বাবা কি করলো, 1000 টাকা থেকে 600 টাকা মাইনাস করে প্রতি মাসে আমাকে 400 টাকা করে দিল। আচ্ছা। তো 400 টাকা করে দেওয়ার পরে ওখানে আবার আমি আসলে যেখানে বড় হয়েছি আমার নানা বাড়িতে, আমার আপন নানি ছিল না, আমি আমার সৎ নানির কাছে বড় হয়েছি। আমার আপন নানি মারা গেছে অনেক আগে, কিন্তু ওখানে সৎ নানি ছিল। আসলে আমার বাবার টাকাটা দিত আমাকে পড়াশোনা করার জন্য, কিন্তু এই টাকাটা আমি হাতে পেতাম না, এটা আমার নানি আর কি নিত আমাকে খাওয়ানোর জন্য, যে আমাকে সে খাওয়াইতেছে, পড়াইতে মানে দেখতেছে, এই জন্য সেটা নিয়ে নিত। আমি আসলে এই জন্য পরবর্তীতে আর সাপোর্ট দেওয়ার মতো পাশে ছিল না, কারণ আমার নানাও তো ছিল আপনার, আসলে তার ইনকাম ছিল না অতটা। আর আমার তখন পর্যন্ত আপনি আপনার মানে জন্মদাত্রী মাকে চোখে দেখেননি? চোখে দেখছি, খালার বাড়িতেই হচ্ছে, খালার কাছে আমি কিন্তু মাকে দেখছি, কিন্তু ওইভাবে আমার মাও আমাকে কাছে কখনো টানিনি। আর আমি মায়ের কাছে আসলে ওইভাবে যে একটা মায়ের প্রতি ছেলের প্রতি, মানে খালাকে আপনাকে মায়ের ছেলের মতোই দেখতো? আমার কখনোই আমি এটা দেখে নিয়েছি সে আমাকে অন্য চোখে, বা আমি তার বোনের ছেলে এটা ভাবে কখনো দেখছি। ওকে, বিউটিফুল। তারপর পরবর্তী আমার মা দেশের বাহির থেকে বাংলাদেশে চলে আসে। চলে আসার পরে সে বরগুনাতে যায় আমার নানা বাড়িতে গেলে আর কি। তার আসার পরেও একটা জিনিস বলতে ভুলে গেলাম, যে বাহির থেকে আসার পরে সে আর এক পুলিশকে বিয়ে করে, মানে এখন যেখানে সে সংসার করতেছে। আচ্ছা। সে পুলিশকে বিয়ে করার পরে আপনার সেখানে সে সংসার করতে থাকে, সেখানেও বাচ্চা কাচ্চা হয়েছে, এখন এমনকি নাতিও হয়েছে তার। সে তাদের ওই যে ফ্যামিলি নিয়ে বরগুনায় যেত আসতো, কিন্তু আসলে আমার প্রতিভাবে তার কোনো একটা মানে টেক কেয়ার, যে সন্তানকে দেখাশোনা বা সন্তানের মধ্যে আলাদাভাবে একটা মায়া মমতা, ওইটা আমি কখনোই তার মতো দেখি নাই। তারপরে সবাই বলতেছে যে তোমার মা তো বাবা তোমাকে রেখে বাইরে চলে গেছে, এটা তোমার খালা। তো আমি এটা বিশ্বাস করি না। তারপর আমার মা চলে আসে বাংলাদেশে, আমি খালার কাছে বড় হতে থাকি। যাই হোক, মায়ের চাপটা আলাদা, মা সংসার করতেছে, বিয়ে হয়েছে। এরপর আমার খালারও বিয়ে হয়ে যায়। মানে খালাকে আপনি মা হিসেবে জানতেন, তখন খালার বিয়ে হয় না? বিয়ে হয় না, খালা অনেক ছোট তখন, খালার বয়স মাত্র তখন মনে হচ্ছে যে 9 বছর কি 10 বছর। ওই 9-10 বছরে আপনি ওনাকে মা করে ডাকতেন? মা করে ডাকতাম। ভেরি ইন্টারেস্টিং। আসলে আমার খালা আমার জন্য অনেক কিছু করেছে। এটা তো ওনার সমস্যা হইতো না? আমাদের গ্রাম অঞ্চলে কিন্তু এটা নিয়ে সমস্যা হয়, কারণ সমস্যা হতো। আমার খালার আমার খালার একবার, আমার 2টা খালার বিয়ে ভেঙেছে। আমি আসলে শুধু আমি কিভাবে বলবো, আমার শুধুই খালাটাকে মা ডাকতাম, আমার খালা যারা ছিল আশেপাশে আমি সব খালাকে মা ডাকতাম আর কি। পরবর্তীতে বলতেছে না এটা তোমার মা না, এইটা তোমার মা। পরবর্তী আমার খালাকে আর কি আমি মা ডাক, সবাইকে আমি আম্মা বা আন্টি বা খালাম্মা বলে এই করছি যখন মার কি একটু বুঝছি। এরপর আমার খালাকে শুধু আমি মা ডাকতাম। এরপরে আমার মা চলে আসে বাংলাদেশে, আমার খালার বিয়ে হয়ে যায়। বিয়ে হয়ে যাওয়ার পরে আমি আসলে নানা বাড়িতে থাকা শুরু করি। তখন তো আমার বিয়ে হয়েছে, আমার খালার বিয়ে হয়েছে খুব কাছেই, গ্রামের এক গ্রামের মধ্যেই, মানে পাশাপাশি।
তো আমার খালু জানে সবই ঘটনা, খালু জানে এই ঘটনা। তারপর খালার বিয়ে হয়ে যাওয়ার পর খালা চলে যায়। তারপর আমি আমার নানার কাছে আর কি, আমার নানি যে সৎ নানি, আমি সেখানে বড় হতে থাকি। জি। ওখানে মোটামুটি ভাবে আর কি তখন 400 টাকা আর কি হয়, আর যেহেতু আমার সৎ নানি ছিল প্রতি মাসে 400 টাকা করে 400 টাকা, কিন্তু এটা আমার নানি নিয়ে নিত। যখন আমার পোস্ট অফিসে টাকাটা যেত, আমি সিগনেচার করে টাকাটা তুলে আমি নানির কাছে দিতাম। তো আমি প্রতি মাসে ওই সময় 10 টাকা বা 20 টাকা দিত আমাকে নানি আর কি, যখন প্রতি আপনি মাসে। তখনও জিজ্ঞেস করতেন না টাকাটা কোথা থেকে আসে? হ্যাঁ, আমি জানি আমার বাবা পাঠাইছে। তো আপনি তখন পর্যন্ত বাবাকে দেখেননি? না, তখন একবার দেখছি এই সময়টায় যখন আমাকে নিয়ে ঢাকায় আসছে রাজারবাগে। আসার পরে যখন কি আসছিল আপনাকে নিয়ে ঢাকাতে? আমার মা এবং আমার নানা এবং আমার খালা। আপন মা? হ্যাঁ, আমার খালা, আমার নানা এবং আমার মা আমাকে নিয়ে ঢাকা আসে রাজারবাগে। আসার পরে পুলিশ অফিসারদের ধরে যে তার ছেলে, এই ছেলেটার তো পড়াশোনার জন্য বা দেখাশোনার জন্য কিছু টাকা আপনার জীবনে প্রথম দেখে বাবাকে এই পুলিশের সামনে? জি, এই ফার্স্ট। তখন আমার বয়স হয়তো 9-10 কি 11 এরকম হবে আর কি। তখন বাবা আপনাকে দেখে কি করলো? আসার পরে এটা আমি যখন আসছি তখন একটা আমার নানার সাথে একটা বাজে ব্যবহার করছে, বাবা মার সাথে আমার সামনে বসে। মানে এখন আমি করতেছি যে আসছেন কি ভিক্ষা নেওয়ার জন্য আসছেন, যখন সবকিছু আর কি আমার বাবাকে যখন 1000 টাকা পাস করাই দিয়েছে, তারপরে এই কথাটা বলছে যে আপনি ভিক্ষা নিতে আসছেন, এটা যদি আপনার আগে বললে তো আমি ভিক্ষা দিয়ে দিতাম, আপনি এই যে এটা নিয়ে আসার কি দরকার ছিল। মানে আমাকে দেখাই মেন করে বলতেছে, আপনাকে দেখে বলতেছে এটা নিয়ে আসা দরকার ছিল কি। তারপর আবার বলতেছে ঠিক আছে তোমার ছেলে তুমি রেখে দাও, আমার বাপকে বলতেছে আর কি, আমার নানা। তো বলতেছে ঠিক আছে ওরে রেখে দেন। এই আরেকজনকে কনস্টেবলকে বলতেছে, তার সাথে যারা কাজ করে, বলতেছে ওরে নিয়ে ওয়ার্কশপে ঢুকায় দেবো, কাজ শিখবো ওয়ার্কশপে। আপনাকে বলতেছে? আমাকে বলতেছে আর কি যে ওর আছে, ওরে নিয়ে ওয়ার্কশপে রাখো, ও কাজ শিখুক ওয়ার্কশপে, যেহেতু আমার কাছে রেখে যাবে। আমি চুপ। ও বাপে বলতেছে যে ওরা নিয়ে ওয়ার্কশপে ঢুকায় দাও? হ্যাঁ, ওয়ার্কশপে কাজ শিখুক। এইটাই জীবনের প্রথম স্মৃতি আপনার? আমার বাবার সাথে এট ফার্স্ট এই দেখা। এবং এইরকম স্মৃতি? এরকম আসলে আমি তো আর কিছু জানি না। আমার আগে নানা বললো যে ঠিক আছে তুই চুপ কর, কিছু মনে করিস না। তাহলে আসলে আমি কিছু মনে করি না। আমি তখন আসছি পুলিশের গাড়ি। পড়াশোনা করেন আপনি ওই সময়টাতে? ওই সময় আমি প্রাইমারিতে পড়ি। প্রাইমারিতে পড়েন? কত বছর বয়স আপনার তখন? ওই সময় 11-12 হবে। 11-12 বছর। ওকে, মোস্ট ইন্টারেস্টিং স্টোরি। হ্যাঁ, তারপর? পরে আমি ওখান থেকে চলে যাই বাবার কাছ থেকে। আমার যে 400 টাকা করে প্রতি মাসে পাঠাইতো বাবা। বাবার সাথে কোনো কথাও বলেন না? না, কথা হতো না। শুধু বাবা বলছে ঠিক আছে এটা আমি মনে করবো যে আমি ফকিরের দান করছি আর কি, এরকম একটা ব্যবহার করে আমি চলে যাই। পরে নানা ওখান থেকে কান্না করে আর কি চলে গেছে। আমার মা এবং খালাও চলে আসছে। পরবর্তীতে আমার মার সাথে আর বাবার সাথে ওই সময় দেখা হয় না আমার মার সাথে, কারণ মা ছিল দূরে বাবার কাছ থেকে, তারা আর মুখোমুখি হয় নাই। পরবর্তীতে আমি যাওয়ার পরে বাড়িতে, নানা বাড়িতে থাকি। মোটামুটি যতটুকু পারি আমার নানার সাপোর্টে, আমার খালার সাপোর্টে আমি পড়াশোনা করি। আমার খালাই আমাকে যেটা দরকার হতো, বই, খাতা, কলম বা পোশাক, আমার খালাই আমাকে দিত। কারণ আমার নানার ওরকম ভাবে দেওয়ার মতো আর্থিক ভাবে সে দুর্বল ছিল। তারপরে আমার নানা, আমি যখন আপনার 9 থেকে 10-এ উঠছি, তখন টাইম আমার নানাটা মারা গেল। নানার একটা রোগ হয়েছিল, ওই রোগে নানা মারা যায়। তারপরে আসলে আমার নানা বাড়িতে থাকাটা আর আমার পক্ষে সম্ভব হয়ে ওঠে নাই, কারণ আমার মামা ছিল, সৎ মামা, ছোট যে মামা, আর আমার যে বড় মামা ছিল সে আমার নামেই মামা। মানে একটা নাম আছে না যেটা শুধু নাম, কাজের না। যেরকম আমার মা আমার জন্মদাতা, মানে এখন জন্ম দিয়েছে ঠিকই, কিন্তু কোনো দায়িত্ব পালন করে এরকম। তারপর আপনার আমার আসার পরে 400 টাকা দিল, 400 টাকা করে দিত প্রতি মাসে, আমি পেতাম। এটা অনেক সময় কি হতো, মানে পোস্ট অফিসে পাঠাইতো, কিন্তু পোস্টমাস্টার যে ছিল সে অনেক সময় বলতো আসে না, টাকা মেরে দিত। আসলে সত্য না মিথ্যা আমি জানি না, বলতো আসে নাই। দেখা গেছে 3 মাস বা 2 মাস পরে একবার টাকা পাইছি। আবার স্কুল থেকে দেখা গেছে ওই সময় কিছু বৃত্তি দিত সরকার, প্রতি 3 মাস পর পর, ওখান থেকে কিছু টাকা পেতাম। এইভাবে আসলে টানা হেসরার মধ্যে পড়াশোনার কন্টিনিউ করতে পারিনি। মোটামুটি ভাবে যতটুকু পারছি আর কি, নিজের নাম পরিচয় লেখার জন্য। বাকিটাই হলো আমার নানা যখন কেন পারলেন না আপনি? লেখাপড়াটা হলো না কেন? মানে কোন সমস্যা? এই সমস্যাটার কারণে শুধু অর্থের সমস্যা নাকি অন্য কোনো সমস্যা ছিল? আর্থিক সমস্যাটাই ছিল মেইন সমস্যা। কারণ সবকিছুর আগে হলে আপনার টাকা দরকার। পড়াশোনা করেন আপনার একটা স্কুলে, আমি এমন আছে আমার মনে পড়ে, আমি যখন প্রাইমারি স্কুলে পড়ি, আমি আসলে এখন তো আমরা শর্ট প্যান্ট বলি, আমি শর্ট প্যান্ট পরে, মানে যেটা আন্ডারওয়্যার যেটাকে বলে, আমি ওইভাবে ক্লাস করছি।
আন্ডারওয়্যার পরে মানে আন্ডারগার্মেন্টস, হ্যাঁ ওইগুলা পরে আমি ক্লাস করছি। মানে এত দরিদ্র ছিল? হ্যাঁ মানে কেউ আমাকে সাপোর্ট দিত, আমার খালা যতটুকু পারতো দিত, কিন্তু একার পক্ষে আর কতটুকু সম্ভব, তারও তো ছেলে মেয়ে আছে। আচ্ছা। এবং খালি গায়ে অনেক সময় জুতা মানে খালি পায়ে হাঁটছি, খালি পায়ে হেঁটে হেঁটে করছি। আমার নানা হয়তো দেখা গেছে 2 মাস পরে আমার জন্য এক জোড়া জুতা কিনে দিত। আমার নানি বলতো ওর এই জুতার একটা দিয়ে দিবা, ডেট দিয়ে দিবা, যে এই মাসের মধ্যে আর জুতা পাবে না। একটা লুঙ্গি কিনে দিলে বলতো যে তুমি এই মাসের মধ্যে আর লুঙ্গি পাবা না, মানে সবকিছু ফিক্সড করে দিত। আমার খালার চলে যাওয়ার পরে আমার নানার কাছ থেকে বড় হওয়ার পরে আমার নানাও মারা যায়। নানা মারা যাওয়ার পরে আমার আর নানা বাড়িতে থাকতে পারিনি, কারণ সাপোর্ট দেওয়ার মতো আসলে কেউ নেই। ওকে, সাপোর্ট দেওয়ার মতো কেউ নেই। তখন আপনি কি করলেন? নানা যখন মারা গেল তখন আপনার বয়স কত? নানা যখন মারা গেছে তখন আমার বয়স 19 হবে, 18 কি 19। আচ্ছা। এরপরে আমি আপনার ঢাকায় চলে আসি। ঢাকায় চলে আসার পরে আমি আবার খালার কাছেই আপনার, তখন খালাও ঢাকায় চলে আসে। বিয়ে হওয়ার পরে বাচ্চা কাচ্চা হওয়ার পরে খালা এবং খালু ঢাকাতেই শিফট হয়, ঢাকাতেই থাকা শুরু করে। আচ্ছা। আমি আবার নানা বাড়ি ছেড়ে ঢাকাতেই খালার কাছে চলে আসি। তারপর খালার কাছে থেকে আপনার টুকিটাকি আপনার অফিসে, ছোটখাটো অফিসে পিওন হিসেবে বা অন্য কোনো পোস্টে চাকরি নেওয়া শুরু করি। খালা যতটুকু পারে আমাকে সাপোর্ট দিচ্ছে, হয়তো খালার বাসায় থাকতেছি, খালা কিছু বলতেছে না। তখন তো আমার মোটামুটি ভাবে যখন মানে 18-19 বছর বয়স হচ্ছে, কিছুটা আমি বুঝতে শুরু করি যে আমার আসলে একটা পরিচয় দরকার, বা আমার মা, এই তো আমার আসল মা তো আছে, যেহেতু আমার আসল বা আমার আপন মা আছে, আমার আপন বাবা আছে, আমি তাদের সাথে দেখি একটু কথা বলে যে তারা আমার সাথে কথা বলতে চায় কিনা। কারণ একটা ছেলে, আমি বিশ্বাস করি একটা মা বাবা একটা ছেলের সাথে এভাবে ব্যবহার করতে পারে না। আমার সাথে যেটা হচ্ছে কারণটাকে আমি একটু খুঁজে দেখি। তখন আমি আমার বাবার সাথে যোগাযোগের চেষ্টা করি। আমি আপনার যখন টাকা পাঠাইতো আমাকে, তখন ওর ডাক টিকিটে একটা আপনার পেপার চাইতো, মানে যে টাকা পাঠাইতো, আমি ওই টাকার উপর লিখে দিই যে বাবা আমি একটা নাম্বার দিয়ে দিই। তখন পল্লী ফোন ব্যবহার হয় গ্রাম অঞ্চলে, পল্লী ফোন ব্যবহার হতো। পল্লী ফোনে আমি নাম্বারটা লিখে দিই যে নাম্বারে আপনি আমার সাথে যোগাযোগ করেন, ওই মানে মানি অর্ডারের রিসিপ্ট। জি ওইটা লিখে দিই। তখন আমার বাবা ওই নাম্বারটায় ফোন করে, আমার সাথে কথা বলে। আমার লাইফে আমার মনে পড়ে এখন পর্যন্ত, আমার বাবার সাথে মনে হয় যে সব মিলিয়ে 8 থেকে 10 বারের বেশি কথা হয় না আর কি। যখন আমি ফোন দিই তখনই কথা হয়। ফোন দিলেই আমার বাবা প্রথমে বলবে কি খবর, ফোন দিয়েছো কেন, কিছু বলবো, আমি ব্যস্ত আছি, মানে তার প্রথমে কথা এটা। আচ্ছা। তো যদি বলি যে একটু কথা ছিল, বলতেছে ঠিক আছে রাখো, পরে ফোন দিব আমি। আচ্ছা। মানে আমি ফোন দিলে মনে হচ্ছে সে বিরক্ত হয়ে যায় আর কি, এরকম কোনো কিছু। তারপর আমি চাই না আসলে আমি কাউকে বিরক্ত করি। যে বাবার মাকে আমি ফোন দিলে সে বলতো কি জন্য ফোন দিয়েছো কেন, এটা। এর আগের কিছু কথা আমি বলিনি, ভুলে গেছি। আমার মা আসতো, আমাকে অনেক সময় নিয়ে যেত আর কি তার সাথে করে, ওই তার যে এখন সংসারে নিয়ে যাওয়ার পরে আমিও থাকতাম। বা সবাই কি ডাকতেন আপনি? মা ডাকতেন? হ্যাঁ আমি মা ডাকতাম, কিন্তু মা ডাকলে মানে কেমন জানি সে একটা আনইজি লাগতো, বা কেমন জানি একটু আমার প্রতি মানে একটু আক্ষেপ, বা কেমন জানি একটা রাগ আমার সাথে বলতো তুমি আমাকে মা ডাকবা না। না, এইভাবে ডাইরেক্টলি কিছু বলে নাই। পরবর্তীতে যখন আসলে আমি ওইভাবে মানে ধীরে ধীরে যখন বুঝতেছি, তখন সবার কাছে আসে, জিজ্ঞেস করে যে মেহমান আসলো তার বাসায়, জিজ্ঞেস করে ছেলেটাকে, তখন বলতো বোনের ছেলে। আপনি শুনেছেন নিজে? হ্যাঁ আমি নিজের কানে এখনো স্টিল না, এখনো বলে এটা। ওকে, বলতো আমার বোনের ছেলে। তো এইটা মানে আমার কাছে খারাপ লাগতো। মানে এটা কি ওনার সমস্যা ছিল যে লাইক ওনার যেখানে বিয়ে হচ্ছে সেইখানে বলতে সমস্যা হতো? হ্যাঁ সমস্যা না, ওখানে তার যেখানে এখন বিয়ে হয়েছে সেখানে সবাই জানে যে আমি তার ছেলে। আচ্ছা। কিন্তু আপনার পরিচয় দিতে আর কি লজ্জাবোধ করতো যে একটা ছেলের মা বিয়ে করছে এখন একটা পুলিশে, বা এখন সে এসআই হয়েছে পুলিশের। কে এসআই হয়েছে? এখন যেখানে সে সংসার করতেছে। ও আচ্ছা, পরবর্তীতে সংসার করছে চার থেকে, মানে আপনার সৎ বাবা যিনি? জি হ্যাঁ, সম্পর্কে। কিন্তু সেখানে সে আর কি লজ্জাবোধ করতো যে এটা আমার ছেলে, বা এটা বলতে লজ্জাবোধ করতো। আগে যেটা বিয়ে হয়েছে সেখানে একটা ছেলে আছে, এটা তার কাছে একটু মানে একটু মনে হতো যে আমি পরিচয় দিলে এমন হচ্ছে আমার মান সম্মান শেষ হয়ে যাবে আমার ছেলে। তো এটা আমি আমার খালার কাছে শেয়ার করতাম যে আম্মা এই ঘটনা, আমি গেলে আমাকে বলে আমার বোনের ছেলে। পরে আম্মা বলতো যে থাক, এখানে তার মান সম্মান আছে, সে একটা সোসাইটিতে থাকে, আমাকে বোঝাতো আর কি। আমি বলতাম ঠিক আছে, আমি আর যাবো না, কারণ সেই তো আমি যেহেতু তার ডিস্টার্ব করি, বা আমি গেলে মনে হয় সে বিরক্ত হয়, আমি আর যাবো না। আমার খারাপ বলতো ঠিক আছে, আর যাওয়ার দরকার নেই, গেলে এমনিতেই সবাই হয়তো তোমার উপর একটু অন্যভাবে তাকায় বা অন্যভাবে দেখে। তো বললাম ঠিক আছে। আর আমার মা শুধু বারবার বলতো যে তোর বাবাকে ফোর্স কর, বা তোর বাবাকে প্রেশার দে, তোর বাবার নামে মামলা কর, তোর বাবাকে
মানে আমার পরিচয় তুই কেন দিতেছ, মানে আমার পরিচয়টা তুই বাদ দিয়ে দে, মানে তোর বাবার পরিচয়টা দে। মানে আমার মা চাইতো যে আমি তো তার কাছে নাও যাই, তার পরিচয়টা যেন না দিই এবং তার আশেপাশে যেন না থাকি এবং আমার নানা বাড়িতেও যেন আমি না থাকি। আমি জানি না এটা কেন, মানে সে এটা করছে। তুমি তোমার বাবার কাছে যাও, তোমার বাবার পরিচয় তুমি গিয়ে থাকো। আমি বাবাকে পরিচয় ফোন দিতাম, কিন্তু আমার বাবা ফোন রিসিভও করতো না পরবর্তীতে। ফোন দিলে আমার বাবা ব্যস্ত বলতো যে আমি বিজে আছি। এটা তো আপনার 18-19 বছর পার হয়ে গেল। এরপরে আপনার মাঝখানে আমার বাবার যে নাম্বারটা আমি কথা বলতাম, নাম্বারটাই বন্ধ করে দিছে, সিমটা টোটালি অফ। তখন তো আমি ঢাকায় অলরেডি খালার বাসায় চলে আসছি। আসার পরে আপনার আমি আবার রাজারবাগে যাই। রাজারবাগে গিয়ে আমার বাবার খোঁজ নেই যে কোথায় আছে। তখন শুনেছি সে আপনার পুলিশ হেডকোয়ার্টারের আপনার ওখানে ওয়ার্কশপ আছে, ওখানে চলে গেছে। কি করে ওখানে? ওখানে সে মনে হয় মেকানিক্স লাইনে আছে আর কি। আচ্ছা, পুলিশ ডিপার্টমেন্টের যে মেকানিক্স লাইনটা ডিপার্টমেন্ট, ওখানে আছে। তখন আমি রাজারবাগ থেকে একজনের কাছ থেকে তার নাম্বারটা সংগ্রহ করে আপনার ফোন দিই। ফোন দেওয়ার পরে বলতেছে তুমি এই নাম্বার কোথায় পাইছো? ও, এর মধ্যে আমার বাবা কিন্তু অলরেডি মিশনে খেটে আসছে 1 বছর এটা তো আপনার সৎ বাবার কথা বলতেছেন আপনি? না, আপন বাবা। আপন বাবা। উনি কিসে জব করতো? উনি পুলিশে। উনিও পুলিশে ছিল? জি। আচ্ছা, ওকে। তারপর আমি তারপর নাম্বার সংগ্রহ করে ফোন দেই। তখন বলতেছে তুমি এই নাম্বার কোথায় পেয়েছো? আমি বলছি আমি রাজারবাগ থেকে কারো কাছ থেকে নিয়েছি। পরে বলতেছে যে তুমি আমাকে ফোন দিবা না, আমার যখন প্রয়োজন হবে আমি তোমাকে ফোন দিব, তুমি ফোন দিলে আমার সমস্যা হতে পারে। আচ্ছা। তো আমি বুঝতে পারি ধীরে ধীরে যে সবাই আমাকে অ্যাভয়েড করতেছে। পরে আমি আমার বাবাকে আমি ফোন দিই না, প্রায় 5 বছর আমি আর ফোন দিই না। তো দেখি যে আমার বাবা ফোন দেয় কিনা। সে যেহেতু আমাকে বলছে যে আপনার আমি তোমাকে ফোন দিব, কিন্তু সে আমাকে আর 4-5 বছরের মধ্যে আর ফোন করে নাই। এরপর আমি ফোন দিলে সে মানে কিছুটা বিরক্ত হয়ে বলতো ফোন রাখো, আমি ব্যস্ত আছি, কাজে আছি, বাইরে আছি। মানে একদমই রেসপন্স করতে টোটালি না, এখনো না। আপনি এখনো ফোন দিয়ে দেখতে পারেন। ফোন দিলে আমি যদি ফোন দেই বলে আমি কাজে আছি, বাইরে আছি, ব্যস্ত আছি। বাবা ডেকেছেন কখনো তাকে? হ্যাঁ, বাবা ডাকতাম, কিন্তু বাবা ডাকলে ওই যে আমার মায়ের মতো, আমি যাই না কেন ব্যাপার করতো, মানে সেম। আমি যদি বাবা ডাকতাম তো বলতেছে কি ব্যাপার, কি সমস্যা, কি তোমার, বলো, কিছু বলবা। আর আমি বাবাকে ফোন দিয়ে যখন প্রথমে, এখন আর কি কিছুদিন আগে যখন বলতাম যে বাবা আমার ভাই বোন ওরা নাম কি বা ওরা কত বড় হয়েছে, মানে পরবর্তীতে যেখানে বিয়ে হয়েছে বাবার বা বিয়ে করেছে সেখানে, যে তারা কত বড় হয়েছে বা কিসে পড়াশোনা করে, তো বলতে এগুলো তোমার জানা দরকার নাই, এগুলো তুমি কেন জেনে কি করবা, এগুলো তোমার জানা দরকার নাই, তুমি যখন সময় হবে তখন জানতে পারবা। মানে আমি কিছু জিজ্ঞাসা করলে সে অ্যাভয়েড করে দিত, মানে আপনার সঙ্গে সম্পর্ক সে রাখতে চাইছে না। আমি পরবর্তীতে আসলে আমার একটা পরিচয় দরকার। আমি এইটা মনের মধ্যে নেই যে আমার আসলে আমি কোথায় দাঁড়াবো। আমার এমন অবস্থা বর্তমানে যে আমি যদি মরে যাই, আমার যে 3.5 হাত যে আমার যে মাটির মানে কবরটা দরকার, আমার সেই কবরের স্থানটা আমার নেই। কারণ আমার তো একটা পরিচয় আছে, আমি যেহেতু কারো সন্তান। এমন তো না যে আমার বাবার পরিচয় নেই বা আমার বাবা নেই, আমি দেখি নাই কখনো। যেহেতু আমি বাবা দেখছি, আমার বাবা তো অবশ্যই তাহলে জীবিত আছে। আমি সেই পরিচয় আর কি আমার বাবার কাছে ফোন দেই বা একটা পরিচয় পাওয়ার জন্য আমার বাবার সাথে আমি যোগাযোগ করি, কিন্তু বাবা আমার ফোন ধরে না। অনেক সময় ফোন দেখেও ফোন কেটে দিত। পরবর্তীতে আমি অন্যভাবে, মানে এখন তো আমি নেটের দুনিয়া, বা অন্যভাবে আমি একটা আমার শাহজাদপুরে আমার বাবার এলাকার কারো নাম্বার সংগ্রহ করি, যে আমার চাচা লাগে সম্পর্কে, এবং আমার যে মামা, ওই যে কিছুক্ষণ আগে বলছিলাম যে আমার বাবার এক সম্পর্কে মামার লাগে, দূর সম্পর্কে, তার নাম্বার সংগ্রহ করি। তাদের সাথে আমি ফোনে কথা বলার চেষ্টা করি এবং তাদের কাছে বলি বিষয়টা সবকিছু, যে ভাইয়া অথবা কাকা এই ঘটনা, আমি কোথায় দাঁড়াবো। আমার তো একটা পরিচয় আছে, আমার ছেলেটাকে আমি কি বলবো। আমার ছেলে এখন বুঝতেছে না, ছোট আমার মতো। আমার ছেলে যখন বড় হবে তখন বলবে যে বাবা আমার দাদাকে, আমার দাদিকে আমি কি পরিচয় দেবো, আমার বাড়ি কোথায়, আমার তো কোনো স্থান নেই। আপনারাই বলেন আমি কোথায় গিয়ে দাঁড়াবো। আমি বিয়ে করেছি, আমার শ্বশুর বাড়ি আমি বলতে পারতেছি না যে আমার বাড়ি কোথায়। আমার ওয়াইফকে আমি দেখাতে পারতেছি না আমার বাড়ি কোথায়। আমি বিয়ে করেছি, আমার ছেলে হয়েছে, আমার বাবাটা একবার আমার ছেলেকে দেখতে আসেনি। আমার বারবার আমাকে জিজ্ঞেস করে আমার শ্বশুরবাড়ি থেকে যে তোমার বাড়ি কোথায়, কিন্তু আমি কি বলবো, আমার বাড়ির যে ঠিকানা অ্যাড্রেসটাই আমি জানি না। একটু আমাকে একটু সাপোর্ট দেন, আমাকে একটু সাহায্য করেন, আমি কি করতে পারি বলেন।
বলতেছে ঠিক আছে আমরা তোমাকে সাপোর্ট দিব, মানে আমাকে সান্ত্বনা দিয়ে বলছে যে ঠিক আছে পরবর্তীতে ব্যবস্থা করা হয়ে যাবে বা করব। কিছুদিন আগে শুনলাম যে আমার ফুফি আর কি, আমার যে ফুফি আছে সে নাকি ফোন দিয়ে, আমি যার সাথে কথা বলি আমার বাবার যে মামা এবং আমার বাবার যে ভাই মানে আমার চাচা, তাদেরকে ফোন দিয়ে বলছে ও যদি ফোন দেয় তাহলে কিন্তু আপনাদের সাথে মানে সমস্যা হবে, বা ও ফোন দিলে ওর সাথে কোনো রকমভাবে যোগাযোগ বা আপনার কথা বলবেন না, মানে আমার কথা বলছে যে না আমি জানি ফোন না দিই তাদেরকে, আমার কাকাকে অথবা আমার ওই যে ভাইয়া আছে আমার বাবার যে মামা তাকে, এখন ফোন দিলে তারাও ফোন ধরে না। মাঝখানে আমার বাবার সাথে যখন কথা হতো আমার ফোনে, আমার বাবা বলতাম যে বাবা আমার একটু সমস্যা, আমার একটু চলতে কষ্ট হচ্ছে, বা আমি এখন একটু বিপদে আছি, আমাকে একটু হেল্প করেন। তো হেল্প করতো এক সময় আমাকে বলে ফেলছে যে আমি তোমাকে কিছু টাকা দিয়ে দিই, তুমি আমাকে একটা স্ট্যাম্প দিবে, স্ট্যাম্প একটা সাইন করে দাও। তো আমি বলতাম এটা কিসের স্ট্যাম্প? বলতেছে যে তোমার সাথে আমার কোনো পরবর্তীতে কোনো ইয়ে হবে না। আমি বলতেছি বাবা আপনার কিচ্ছু লাগবে না, আপনার টাকাও দিতে হবে, আপনি যে কোনো সময় আপনি আমার কাছে আসবেন, স্ট্যাম্প নিয়ে আসবেন, আমি আপনাতে এমনিতেই সাইন করে দিব, আপনাকে আমার টাকা দিয়ে আমাকে কিনতে হবে না। কারণ আপনি চাচ্ছেন যে আমার সাথে আপনার সম্পর্ক রাখবেন না, বা আপনি আমাকে টোটালি একদম দূরে সরিয়ে দিচ্ছেন, সেটার জন্য আমাকে টাকা দিতে হবে না। আমি যদি বেঁচে থাকি ইনশাল্লাহ, টাকা দেওয়ার মালিক আল্লাহ, নেওয়ার মালিক আল্লাহ, আমাকে আপনার টাকা দিয়ে কিনতে হবে না, আর আমাকে টাকা দিয়ে আপনার দূরে সরিয়ে দিতে হবে না। এরপর থেকে মনে হচ্ছে যে সে একটু আমার উপর মানে কথাটা শোনার পরে সে একটু রাগ, এরপর থেকে আর আমার সাথে কোনো যোগাযোগ তার নেই। কেন বললেন এই গল্পটা আপনি আজকে রেডিওতে? এত ছোট একটা গল্পটা আসলে অনেক বড়, কিন্তু আপনি যেভাবে বলেছেন তাতে আসলে আপনার বড় করার কোনো সুযোগ ছিল না। আপনি কেন বললেন এই গল্পটা এই জন্যই বললাম যে একটা দুর্ঘটনা, একটা অ্যাক্সিডেন্ট হতেই পারে স্বামী স্ত্রীর মধ্যে, কিন্তু এর মাঝখানে যে চলে আসে, দুজনের মাঝখানে যে আসে, তার অবস্থাটা যেন আমার মতো না হয়, তার জন্য একটা পরিচয় থাকে, হয়তো মা না হলে বাবা, যেখানে একটা সাইড জানি তার থাকে, কেউ জানি অবহেলা না করে, যে কেউ জানি না বলে আমার মা যে রকমের আমাকে বলে আমার বোনের ছেলে, আমার বাবা যেরকম আমাকে বলে আমার ভাইরার ছেলে, মানে আমার মায়ের কাছে আমি বোনের ছেলে, বাবার কাছে ভাইরার ছেলে, তাহলে আমার মা বাবাটাকে। ট্রু। আপনার বিয়ে শাদী কি মানে আপনার স্ত্রী জানতো যে আপনি এরকম একটা পরিবারের বড় হওয়া বা এরকম কোনো কিছু? ওটা বিয়ের আগে জানতো না? বিয়ের আগে জানে নাই। আপনি গোপন করেছিলেন? আমি গোপন, আসলে এটা আমারই বাধ্য হয়েছি, কারণ আমি জানি আমার যে এইসব জানার পরে কোনো মেয়ে চাবে না, কেউই চায় না একটা খারাপ স্থানে তার বিয়ে হোক, বা তার ফ্যামিলিও চাবে না। আমার আসলে এটা লাভ ম্যারেজ, আমি বিয়ে করেছি সেটা অনেক কাহিনী করে। আমি যখন ওর সাথে আমার প্রথম দেখা ওর কলেজে বসেই, তারপর আমি ওকে বলতে গেলে কি আমি নিয়ে আসি ঢাকাতে। ঢাকাতে নিয়ে আসার পরে ওর বাড়ি থেকে পরবর্তীতে আমাকে ফোন দেয় যখন আমি ঢাকায় নিয়ে আসি, যে ওকে দিয়ে যাও, বা গ্রাম অঞ্চল এটা ঝামেলা হয়ে যাবে, মানুষজন অনেক কথা খারাপ কিছু বলবে, ওকে দিয়ে যাও, তুমি এক কাজ করো, সবকিছু ব্যবস্থা করো, একটু ওয়েট করো, আমি কোনো ঝামেলা হবে না, আমি তোমার সাথে ওকে দিব। পরবর্তীতে আমি ওকে বাড়িতে পাঠাই দেওয়ার পরে ওদের বাড়িতে আর কি, তখন ওর ফ্যামিলি ওকে আমার কাছ থেকে দূরে সরানোর জন্য আর কি একটা চেষ্টা করে, বলতে ওকে আটকিয়ে রাখার পরে বলতেছে যে ওর যে ফ্যামিলি আছে, ওর ফ্যামিলি ছাড়া আমি তোমাকে দিব না, কারণ আমি কার হাতে দিব তোমাকে, তোমার একটা ভবিষ্যৎ আছে, তুমি আমাদের মেয়ে বা আমাদের বোন, তোমার তো এবার ওর কোনো ফ্যামিলি নেই, ওর যদি ফ্যামিলি না আসে আমি তোমাকে দিব না। তখন ও আমাকে বলে যে এরা তো এবার বলতেছে, আর আমার ওয়াইফের প্রতি আমার আস্থা ছিল, বিশ্বাস ছিল যে ও কখনো চেঞ্জ হবে না, আমি সেই বিশ্বাস রেখে ওকে বাড়িতে পাঠাই। ওকে প্রিয়, পরবর্তীতে ওকে আটকানোর পরে দেখুন আমি কি করব, তারা ফ্যামিলি ছাড়া দিবে না। পরবর্তীতে আমার ওয়াইফকে আমি আবার মানে একটু কৌশলে ঢাকায় নিয়ে আসি। ঢাকায় নিয়ে আসার পরে ও কিছুদিন ছিল আমার কাছে। আমাদের বিয়ের প্রথমবারই হয়, যখন ও প্রথমে ঢাকা আসে আমার সাথে, তখন আমরা বিয়ে করে ফেলি, কাবিন এবং কোর্ট ম্যারেজ দুইটাই করে ফেলি। দ্বিতীয়বার ঢাকা আসার পরে ওকে আবার ফোন দিয়ে নিয়ে নেয় তাদের বাড়ি। আমি পাঠিয়ে দিই, বিশ্বাসের সহিত আমি পাঠাই দিই, যে আমি জানি যে আমার ওয়াইফ ওর উপর আমার আস্থা আছে এবং
ও কোনো আমার সাথে কিছু করবে না। হুম সে আসতে আমি পাঠাই দেওয়ার পরে তার আবার ওকে সবকিছু নিয়ে নেয়, মোবাইল, এবং আমার সাথে টোটালি যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়। পরবর্তীতে ওরে খুব কঠিনভাবে আর কি আটকিয়ে রাখে। তখন ও আমাকে কাছে বলে যে তুমি যদি এবার তোমার ফ্যামিলি নিয়ে না নিয়ে আসো তাহলে তারা আমাকে এক সপ্তাহের মধ্যে অন্য জায়গায় বিয়ে দিতে বাধ্য হবে। আচ্ছা তখন আসলে আমার এখন ফ্যামিলি আমি কোথায় পাবো? আমি ওই সময়টায় আসলে আমি মনে হয়েছিল যে মানে একটা অ্যাক্সিডেন্ট বা কিছু একটা করে ফেলি, কারণ ওই এইরকম একটা সিচুয়েশন যার সাথে হয় সেই আসলে বুঝে যে আমি আমার মায়ের কাছে বলতে পারতেছি না ব্যাপারটা, আমার বাবার কাছে বলতে পারতেছি না, তারা তো কখনোই আমার দায়ভার নিবে না। তখন আমি আমার যে মামা আছে, আমার যে আপন মামা একজন, আমি তার কাছে বলি যে মামা এই ঘটনা। তখন এই মামা বলতেছে ঠিক আছে আমি দেখি কি করা যায়। তখন আমার মার সাথে যোগাযোগ করে, আমার মা বলছে যে না, এই বিষয়ে আমি জানি না, ওর বিষয়ে ও বিয়ে করবে কি না করবে সেটা ওর ব্যাপার, হুম এই বিষয়ে আমি কিছু জানি না। এটা তাহলে তোর ভাইয়ের কাছে ফোন দিয়ে দেখ, মানে তার যে হাজবেন্ড এখন। তো বলছে ঠিক আছে। তার হাজবেন্ডের কাছে নাকি ফোন দিচ্ছে, সে বলছে যে সে তো ডাইরেক্টলি না বলতে পারে না, সে বলছে যে আমি যেতে পারি কিন্তু আমি যে একটা লিস্ট দিব, হুম আমি যেটা বাজেট দেবো বাজেটের সম্পূর্ণটা দরকার, মানে সম্পূর্ণ থাকতে হবে বাজেটের মধ্যে। হুম একটা সুতো যদি মিসিং হয় তাহলে আমি সেখানে যাব না, মানে সেটা একটা ব্যয়বহুল বাজেট ছিল। আসলে ওই সময়টায় আমার চাকরিও ছিল না যখন আমার বিয়েটা হয়েছে নতুন, মানে আমি খুব একটা বিপদের মধ্যেও ছিলাম, একদম শূন্য হাতে ছিলাম। তখন বললাম যে এটা তো আর সম্ভব না। তখন আমার মামা কি করে যে আপনার এলাকার কিছু মুরব্বী নিয়ে এবং আপনার আমার কিছু ছোট ভাই বন্ধু বান্ধব নিয়ে তারা একটা তাদের ফ্যামিলি মানে আমার ওয়াইফের ফ্যামিলির সাথে মিট আপ করে আবার নতুন করে একটা আপনার কোর্ট ম্যারেজ করে ফেলে বা কাবিন করে ফেলে। তো আপনার সংসার জীবন কত বছর? 4 বছর। এখন এগুলো নিয়ে কোনো প্রবলেম হয় না আপনার? প্রবলেম আসলে আমার ওয়াইফ তো সবই জানে। এখন সমস্যা যেটা প্রথমেই হয়েছে, কারণ আমার এই ওয়াইফ এটা মেনে নিচ্ছে, হুম কারণ এখন তো কিছু করার নেই। আমি আমার ওয়াইফকে সবই বলছি, পরবর্তী ঘটনা বা ওর সাথে আমি সব শেয়ার করছি। প্রথমে তাদের বলার মতো সুযোগ হয়নি বা অতটা বলার সাহসও পাইনি, কিন্তু ধীরে ধীরে আমাকে সব বলছি যে দেখো আমার লাইফটা এরকমের, হুম আমার লাইফটা ছোটবেলা থেকে এভাবে কাটছে। ও তার মধ্যে আবার ওর যে ফ্যামিলি আছে, হুম ওর ফ্যামিলির কাছে ও প্রথমে এটা বলে নাই, বলছে যে ওর বাবা আসতে পারবে না, ওর বাবা ছুটিতে আছে বাহিরে, মানে ওর ফ্যামিলিতে জানায় নাই। কারণ ফ্যামিলিতে যে জানাই তো যে আমার এই সমস্যা, তার ওর ফ্যামিলি কখনোই দিত না, হুম তাহলে তারা অন্য একটা চিন্তা ভাবনা করতো। হুম এই জন্য বলছে যে ওর বাবা আসতে পারে না, ওর বাবা ছুটিতে গেছে। আর আমার মায়ের কথা বলছে যে ওর মা নেই। আচ্ছা কারণ আমি আমার ওয়াইফের কাছে বলছি দেখো আমার মা আমাকে পরিচয় দেয় না, এই বিয়ে শাদী ব্যাপার সে কখনোই যাবে না। তখন আমার ওয়াইফ বলতেছে ঠিক আছে তোমার মা তোমাকে পরিচয় দেয় না, তাহলে একটা বিয়েতে হয়তো বাবা আসতে পারে না, মা ঠিকই আসতে পারে। তোমার বাবা না হয়, আমি বললাম আমার ফ্যামিলিতে যে তোমার বাবা বাইরে মিশনে আছে, সে আসতে পারে নাই। তখন বললো তার মা কোথায়, মাকে আসতে বলো। এটা কিন্তু আসে কোথায় চলে আসে। তখন আমার ওয়াইফ বলছে যে তোমার বলবা যে তোমার মা নেই, হুম তোমার মা নেই। আর যদি বলো যে তোমার মা আছে তাহলে কিন্তু তুমি ঝামেলা পড়ে যাবে, তাহলে বলবো যে তার মাকে নিয়ে আসো, আর তোমার মা তো কখনোই আসবে না, কারণ তুমি কি করবা। তো ওখানে আমার মিথ্যা কথা বলতে হয়েছে, বাধ্য হয়ে যে আসলে আমার মা নেই। হুম পরবর্তীতে আমার ওয়াইফ মাঝখানে আমার মা একবার বরগুনাতে যায় আমার নানা বাড়িতে, হুম আমিও আমার ওয়াইফকে নিয়ে বরগুনাতে চলে যাই। হুম বরগুনাতে যাওয়ার পরে আমার মাও সেখানে থাকে, আমি আমার ওয়াইফও সেখানে থাকি। থাকার পরে আপনার মা বলতে থাকি সবার সামনে বসে, সবাইকে শুনিয়ে। কে জানি জিজ্ঞেস করলো আমার মাকে যে ছেলে আসছে, ছেলে বউ আসছে, প্রথম ওদেরকে নিয়ে যাবি না বাসায়? বলেছে আমি রেখেও যাব না আবার নিয়েও যাব না, এটা ওদের খুশি, যদি যায় যাবে আর না গেলে আমি জোর করব না। তখন আপনার আমি আমার মাকে বলি বুঝিয়ে যে এখানে রেখে গেলে আমার একটা সমস্যা হবে বা আমার ওয়াইফের কাছে আমি ছোট হয়ে যাব, তো চলেন, আপনি আমার উপর রাগ আছে সেটা আমার উপরেই থাক, ওর সামনে বসে সেটা দেখানোর দরকার নেই। তখন আমার ওয়াইফকে নিয়ে আমি বরিশালে চলে যাই। বরিশালে আপনার 3 দিন থাকি, 3 দিন থাকার পরে আমরা ঢাকায় আসি। ঢাকায় আসার পরে কিছুদিন পরে আপনার তারা ফেসবুকে একটা স্ট্যাটাস দেয়
তার যে মেয়ে আর কি, আমার মায়ের যখন যে মেয়ে, সে স্ট্যাটাস দেয় ফেসবুকে যে মানে বাসায় আমার ওয়াইফ গেছিল, সে তার বাসা থেকে তার মেয়ের আর কি, আমার মায়ের যে মেয়ে এখন বর্তমানে, তার চেন চুরি করে নিয়ে আসছে। মানে এরকমের তাকে ইঙ্গিত করে একটা স্ট্যাটাস ফেসবুকে একটা পোস্ট দেয়। পরবর্তীতে আমার ওয়াইফ এটা বলে যে দেখো, এবং কি সে বরগুনাতে ফোন দিয়ে সবার কাছে বলে যে বাসায় আসছিল, মানে আমার নানা বাড়িতে ফোন দিয়ে বলে যে ও বাসায় আসছিল, আইসার পরে ও আমার বাসা থেকে চেইন চুরি করে নিয়ে গেছে। এবং আমি আমার মায়ের বাসায় যখনই যেতাম, আগে কিছুটা যাতায়াত ছিল আমার, যখন যেতাম তখন আমি যতটুকু পারতাম ঢাকা থেকে বা যেখান থেকে হোক আমি কিছুটা ফল নিয়ে যেতাম। মানে তারা এটা বলতো যে বাজে বা পচা ফল নিয়ে আসছে, ওইটা সবার সাথেই করতো। আবার তার যে ছেলে মেয়ে ছিল, যাওয়ার পরে বলতো, মানে আমি এক পাশে আছি, তাদেরকে আমাকে শোনায় শোনায় বলতো যে ও যে ফল বা ও কিছু নিয়ে আসলো ওটা ধরবি না, ওটা খাবিও না। পরবর্তী আমি এগুলো শুনতে শুনতে আসলে একসময় খারাপ লাগে, বেশিটাই খারাপ লেগে যায়। পরবর্তীতে আমি আর তাদের ওখানে যাওয়াটাই বন্ধ করে দিই টোটালি। এটা নিঃসন্দেহে আপনি একটা বার বলেই ফেলছেন যে আসলে সন্তানকে যদি তুমি ভরণ পোষণ নাই দিতে পারো, সন্তানকে যদি মানুষের মতো মানুষ করতে নাই পারো, তাহলে পৃথিবীতে তাকে কেন আনো। এবং এইটা আমি আমার অনুষ্ঠানে বহুবার বলেছি, কিন্তু আমার কাছে মনে হয় যে আসলে না, লাইফের যত রকমের প্রতিবন্ধকতার কথাই আপনি দেখেন না কেন, এই যে আপনি একটু আগে বললেন যে মারা গেলে আমার লাশ কোথায় যাবে, বা আমার একটা পরিচয় দরকার, সেটার প্রয়োজন আছে। কিন্তু যদি নাই থাকে, ধরেন আপনি নাই, পৃথিবীতে অনেক কিছুই জোর করে হয়, কিন্তু এই সম্পর্কের জায়গাটা যেটা কেউ দিতে চায় না, সেটা কখনোই জোর করে হয় না। হ্যাঁ, আপনি বায়োলজিক্যালি প্রুভ করতে পারবেন এবং সরকারের আইনের আশ্রয় নিয়েও প্রুভ করতে পারবেন যে কে আপনার বাবা, কে আপনার মা। কিন্তু সে যদি আপনাকে মা হিসেবে ভালোবাসাটুকু না দেয়, বাবা হিসেবে স্নেহটুকু যদি না দেয়, এটা পৃথিবীর কোনো আইন দিয়ে আপনি আদায় করতে পারবেন না, তাই না? তো এখানকার যে কষ্টটুকু, সে কষ্টটুকু আপনার জন্য কখনোই প্রশমন করার কোনো রাস্তা নাই। অল্টারনেটিভলি আছে, কিন্তু এই জায়গাটায় যদি আপনি বাবাকেই চান, মাকেই চান, তাহলে আসলে কোনো রাস্তা নাই। কিন্তু যদি অল্টারনেটিভলি চিন্তা করেন যে মানুষের জীবনে শুধুমাত্র একটা জায়গায় ফিক্সড হয়ে থাকে না, হ্যাঁ, আপনি যেটা পান নাই, একটা না পাওয়া, বিশাল না পাওয়া আপনার জীবনে আছে। প্রত্যেকটা মানুষের জীবনে কোনো না কোনো সাইড দিক থেকে না পাওয়া আছে। হ্যাঁ, তো সেদিক থেকে আমার মনে হয় যে ওই যে আমাদের ধর্মে একটা কথা বলে যে মানুষ যদি আল্লাহর কাছে শুকর করে, তাহলে শুকরের জায়গাটা থেকে এই সবচেয়ে বেশি শুকর কিসের করা উচিত? তো সেক্ষেত্রে সবচেয়ে বেশি শুকর করা উচিত একটা জায়গাতেই, সেটা হলো যে আমি সুস্থ আছি। আপনি মাশাআল্লাহ দুটো হাত আছে, দুটো পা আছে, কর্ম করে খাচ্ছেন। এই আপনার মতো অবস্থানের থেকেই একটা সন্তান যদি এমন হইতো যে কর্ম করে খেতে পারে না, একটু চিন্তা করে দেখেন, কিংবা সে মারাত্মক রকম অসুস্থ, একবেলা খেতে পারে না, হ্যাঁ, এবং সে কোনো রকম ভাবে মানুষের উপর চেয়ে চিন্তা থাকে, হয়তো এর চেয়েও খারাপ অবস্থান আল্লাহ কাউকে রাখছে, তো আপনি তার থেকে আশীর্বাদ পুষ্ট। আমি কি বুঝতে পারছি জিনিসটা? জি, আলহামদুলিল্লাহ। কষ্ট হিল করার জন্য সবচাইতে বেস্ট ওয়েটা হচ্ছে যে আপনার থেকেও কষ্টে আছে একজন মানুষ, তাকে দেখা। এটা হচ্ছে সবচেয়ে হিলিং এর সবচাইতে বেস্ট ওয়ে। এর চেয়ে বেস্ট ওয়ে আসলে মানুষ হিসেবে আমার জানা নেই। ইমান তো একটা বড় জিনিস অবশ্যই, কিন্তু সেই জায়গাটা থেকে যদি আপনি ধর্মকর্ম করেন, বিশ্বাসী হন, সেটা একটা বিষয়। মানবিক জায়গা থেকেও আপনি চিন্তা করতে পারেন, বৈজ্ঞানিক জায়গা থেকেও আপনি চিন্তা করতে পারেন, সাইকিয়াট্রিক আসপেক্ট থেকেও যদি আপনি চিন্তা করেন, বা সাইকোলজিক্যাল আসপেক্ট থেকেও যদি আপনি চিন্তা করেন, তাহলে দিস ইজ দ্য বেস্ট ওয়ে। দেখবেন এটা আমাদের খুব ন্যাচারালি আমাদের মধ্যে আছে, যে আপনি যে অবস্থায় আছেন তার চেয়েও আরেকটা মানুষ খারাপ অবস্থায় আছে, সেই মানুষটাকে যদি আপনি দেখেন। তো এটা হচ্ছে আপনার জন্য বলা, আমার কাছে যেটা মনে হয়। আর আরেকটা যেটা, সেটা হচ্ছে আপনার বাবা মায়ের জায়গাটা থেকে যে দূরত্বটা তৈরি হয়েছে, সেটা যদি এরকম হয় যে না, তাদের সংসার আলাদা হয়ে গেছে, তারা এখন নিজেদের মতো করে একটা অভাব তৈরি করেছে, সেই সংসারের যে বৃত্ত বা বলয়, সেখানে আপনার এন্ট্রেন্স নাই, আপনাকে নিয়ে তারা কখনো ভাবে না, সেখানে আপনি গিয়ে বারবার নক করা, নিজের জায়গাটা তৈরি করা, এটাও আমার কাছে মনে হয় যে ব্যক্তিত্বের জায়গা থেকেও আপনার সেই জিনিসটা করা উচিত না এখন আর। জি, ছোট নাই। জি, এখন বুঝতেছি আমার ভুল। আসলে ওই সময় আমি বুঝতে পারিনি। আমি চাইছিলাম যে আসলে আমি তো ছেলে, আমি তো কখনোই ভাবি নাই যে আমার মা আমাকে দূরে সরাই দিবে বা আমার মা আমাকে পরিচয় দিবে না, এটা আমি কখনোই ভাবিনি। আমার মা একটা সন্তানের সাথে একটা মায়ের সম্পর্ক কিরকমের থাকে, আমি ওইভাবেই সেটা নিজ থেকে চাইছি যে না, আমার মাই সব থেকে ভালো মা, আমার মা আমাকে অনেক বেশি ভালোবাসে। এটা আমি নিজে নিজে আর কি ভাবছি বা নিজে নিজেটা করছি, কিন্তু পরবর্তী দেখলাম যে আসলে আমার চিন্তাধারা পুরোটাই ভুল।
আমি যে ভুলের ভিতরে আছি, আমি যেভাবে দেখি আসলে আমার মা আমাকে সেভাবে দেখে না। আমার মনে হয় যে এখানে আপনাকে সবর করতে হবে, তাওয়াক্কাল তু আলাল্লাহ, এটা হচ্ছে বিষয়। আর দ্বিতীয় কথা হচ্ছে যেটা, যে আপনি আপনার বাবা মার জন্য যে দোয়াটা করার সেটা আপনি করেন সবসময়, যে আমি সেটাই আর অভিমান রাখেন না, সৃষ্টিকর্তাকে বলেন। ওই যদি বিশ্বাসী হন, আমি একটা কথাই বললাম। আর দ্বিতীয় কথা যেটা, সেটা হলো যে জীবনটাকে নানা কাজে ডাইভার্ট করা যায়। ধরেন একটা জায়গায় আপনার প্রচুর অপূর্ণতা আছে, কিন্তু এখানে আপনার গ্যাপটা পূরণ করার কোনো সুযোগ নাই। আপনার তো অন্যান্য জানলা খোলা আছে, অন্যান্য দরজা খোলা আছে, সেখানে নিজেকে ব্যস্ত করে দেন। আর এইটা চিন্তা করেন না যে আসলে মারা গেলে কোথায় থাকবে, আল্লাহ কে কার মৃত্যু কোথায় কিভাবে লেখা রাখছে, হ্যাঁ, কেউ 3 হাত মাটি আদৌ পাবে কিনা সেটা উপরওয়ালা সবচেয়ে ভালো জানেন। সো ওইগুলো নিয়ে টেনশন করে কোনো লাভ নাই। তবে এটা ঠিক যে ওনার গল্পের বাইরে থেকে এসে শুধু একটা কথাই বলার আছে, বিশেষ করে আমার কাছে মনে হয় যে একটা মানুষের ম্যাচিউর হওয়ার অনেকগুলো স্টেজ আছে। একটা মানুষ 12 বছরে একরকম ম্যাচিউর হয়, 18 বছরে একরকম ম্যাচিউর হয়, 24 বছরে গিয়ে, 25 বছরে গিয়ে একরকম ম্যাচিউর হয়, 35 একরকম ম্যাচিউর হয়, এবং 40-তে গিয়ে একটা মানুষ পরিপূর্ণরূপে ম্যাচিউর হয়। বয়সের জায়গাটা থেকে যদি বলি, এই ম্যাচিউরিটির জায়গাটা থেকে মানে বা রিয়েলাইজেশনের জায়গা থেকে শুধু একটা কথাই বলতে পারি, সেটা হলো যে আপনি যখন সৃষ্টিকর্তার কাছ থেকে একটা মানুষকে দুনিয়াতে নিয়ে আসতেছেন, তখন ওই মানুষটাকে খাওয়ানো, পড়ানো, ভরণ পোষণ করানো, ওই মানুষটাকে বড় করা, সুন্দরভাবে বড় করার জন্য চেষ্টা করা, আপনার সাধ্যের মধ্যে যতটুকু করা, এবং তার প্রতি কোনো অন্যায় অবিচার না করাটা, এটা আপনার দায়িত্ব। এই দায়িত্বকে অ্যাভয়েড করার কোনো সুযোগ নাই। যদি আপনি সে দায়িত্ব পালন করতে না পারেন, তাহলে আপনি সেই কাজটা করেন না। কারণ একটা মানুষকে হত্যা করলে চোখে দেখা যায়, আর একটা মানুষকে দুনিয়াতে এনে তাকে প্রপারলি বড় না করাটাও কিন্তু কোনোভাবেই হত্যার চেয়ে কম কোনো কিছু নয়। তাকে তিলে তিলে মারা, ধুকে ধুকে মারা, যেটা হয়তো চোখে দেখা যায় না, কিন্তু ওইটা যে তাকে যে কত বড় পেইন দেওয়া, প্রত্যেকটা মোমেন্ট, ওটা যদি চোখে দেখা যেত, তাহলে আপনি বুঝতে পারতেন, বা আমরা সবাই বুঝতে পারতাম যেটা কত বড় ক্রাইম। সো প্রিয় দর্শক এবং শ্রোতা যারা এতক্ষণ শুনলেন, আমরা মনে করি প্রত্যেকটা মানুষের জীবনেই গল্প আছে, এবং প্রত্যেকটা গল্পই আমাদেরকে কিছু না কিছু শেখায়। এবং কমন প্ল্যাটফর্মের জায়গাটা থেকে নিশ্চয়ই আজকে যে শামীম যে গল্পটা এখানে বলে গেল, সেটা নিশ্চয়ই আমাদেরকে কিছু না কিছু শেখাবে। আপনি বোধহয় শেষে কিছু একটা বলতে চাচ্ছেন, 1 মিনিটে প্লিজ। বলতে চাই শেষমেশ একটা কথাই, যে সন্তানের কে জানি কেউ কখনো অস্বীকার না করে। কারণ যখন একটা মা বাবা একটা সন্তানকে অস্বীকার করে, তখন সেই সন্তানটা বুঝে যে তার ভিতরগত কতটা সে কষ্ট এবং আঘাত পায়। আমার মা যখন আমার সামনে বসে যখন কারো কাছে পরিচয় দেয় যে আমার বোনের ছেলে, তখন আমি নিজে ফিল করি যে আসলে আমার ভিতরে কি হচ্ছে। এটা অন্য কেউ বুঝবে না, যার ব্যথা সেই বুঝে। আমার বাবাকে যখন আমি ফোন দিই, আমার বাবা যখন বলে যে আমি ব্যস্ত আছি, সে ব্যস্ত থাকতেই পারে, কিন্তু যখন আমি ফোন দিই, আমি 12 মাস ফোন দিলে সে 12 মাসই ব্যস্ত বলে। এটা আমি বুঝি আমার জন্য কতটা কষ্টদায়ক। কেউ জানি কোন সন্তানকে এভাবে অ্যাবাউট না করে, যদি দায়িত্ব নিতে না পারেন। জি, আমার মনে হয় সে কথাটা আমিও বলেছি।